রিজেন্ট টাউন সংবাদ সংলাপে সঙ্গে আছে আমি অঞ্জন রায়। পরিচিত হই আমাদের আজকের প্যানেলের সাথে। আমাদের সাথে আছেন মোহাম্মদ আরাফাত, তিনি শিক্ষকতা করেন। আমাদের সাথে আছেন রোকেয়া প্রাচী, তিনি অভিনয় শিল্পী হলেও সক্রিয় বিভিন্ন সামাজিক আন্দোলনে। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট তৌমির আলম খন্দকার, তিনি আইন সম্পাদক বিএনপির এবং একই সাথে তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি। স্বাগত তিনজনকে। দর্শক, আমরা জানি যে রাজনীতির ক্ষেত্র প্রতিনিয়ত একইভাবে পারদ বাড়ছে এবং আমরা শঙ্কায় রয়েছি এবং কোনো নাগরিক শঙ্কায় নেই এটি বলতে পারবেন না, এমন সময় দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা রাজনীতিবিদদের কাছ থেকে আশা করি এক ধরনের স্বস্তিকর পরিবেশ। সেই স্বস্তি তৈরি হচ্ছে না কেন, এই প্রশ্নটি বোধহয় সামনে আসে এবং সেই স্বস্তি নিয়েই আমরা কথা বলতে চাই এবং আমরা কথা বলবো আমাদের প্যানেলের সাথে। তার সাথে একই সাথে আমরা রোকেয়া প্রাচীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই, তার জন্মদিনটি পেরিয়ে এলাম আমরা। আমি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার আপনার কাছে আসছি। আমরা এই স্বস্তি বা শান্তি তৈরি করতে ব্যর্থ হচ্ছি কেন? এটা সরকারের অসহনশীল চিন্তা ভাবনা এবং সরকার মনে করে যে তাকে ক্ষমতায় থাকতে হবে। যেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন করেছেন, এই জাতীয় আন্দোলন করেছে, সংবিধানের মধ্যে এটা অ্যামেন্ডমেন্ট করে এটাকে সংশোধন করা হয়েছে, কিন্তু সেটাকেই নিজে হাতে কর্তন করলেন আজকের যিনি প্রধানমন্ত্রী। এবং এটিই তো বর্তমানে ইস্যু। সেখানে হাইকোর্ট ছিল একটা। হাইকোর্ট তো মাঝে মধ্যে ভালো কথা বলে, কিন্তু সব সিদ্ধান্তই তো হাইকোর্ট দেবে না। যেমন এই দেশ স্বাধীন হয়েছে কিন্তু হাইকোর্টের রায় হয় নাই। অবশ্যই এই হাইকোর্ট যেমন এই বিজেএমইর যে ভবন ভাঙার জন্য বলছে, ওটা ভাঙে না, ওটা জনগণ, কিন্তু ওটা আবার ভাঙে না। এটা হয়তো যদি আপনারা কেউ সোচ্চার না, আমরা এই ব্যাপারে সোচ্চার, দেশের জনগণ সোচ্চার। ফলকে আবার আপনাদের দলীয় প্রধানমন্ত্রীর নামও দেখা যায়, তা থাকতে পারে। কিন্তু কিছু বিষয় আছে যে হাইকোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে, কিছু বিষয় আছে যেটা হাইকোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে না। যেটা রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা রাজনৈতিকভাবেই সিদ্ধান্তটা হওয়া উচিত, সমাধান হওয়া উচিত। আপনি দেখেন যে আজকে যে উত্তপ্ত হয়েছে এই পরিবেশ, এই জন্য দায়ী কে? স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে যে গুলির নির্দেশ রয়েছে, একজন পুলিশ কমিশনার যদি বলে যে দেখা মাত্র গুলি করবা, সেখানে জনগণের উপায়টা কি? জনগণ তো এটা, এই জাতি তো একটা মুক্তিযুদ্ধ করা জাতি। এই জাতি এই নিজের ভাষাকে আন্তর্জাতিক ভাষায় রূপান্তরিত করার মতো একটা জাতি। এই জাতিকে যদি ভয় দেখায় এই একজন পুলিশ কমিশনার, একজন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি কিছুদিন আগে আমলা ছিলেন এবং যার বিরুদ্ধে অভিযোগ আছে যে যখন পাক হানাদার বাহিনীর উনি একজন সেবাদার ছিলেন, যিনি তার নিজস্ব এলাকায় একজন এমপিকে, তার প্রতিপক্ষকে 29টি মামলার মধ্যে জড়িয়ে দিয়েছেন, সেই ব্যক্তি যদি এইভাবে কথা বলে এবং পুলিশকে যদি উস্কায়া দেয়। আর এখন দেখেন যে হরতাল যে হয়, হরতাল তো একটা মানুষের নাগরিক অধিকার এবং সাংবিধানিক অধিকার, এবং সুপ্রিম কোর্টের রায়ও আছে যে এটা কোনো অবৈধ না। এবং আজকেও যে হরতালটা দেখেন যে ডাকছে ফোরাম, এই সেক্টর কমান্ডার ফোরাম, যারা সরকারের পক্ষের লোক এবং সরকারি ঘরানার লোকে হরতালটা ডাকছে, সেটার মধ্যে আপনার 14 দল আছে, তারপর সাংস্কৃতিক জোট আছে। সেই হরতালটা দেখবেন পুলিশ পাহারা দিয়া নিয়ে, পুলিশের তত্ত্বাবধানে, পুলিশের সহযোগিতায় সেই হরতালটা করা হয়। কিন্তু আমরা যখন রাস্তায় নামি, আপনার দেখবেন যে আপনি টেলিভিশনে দেখাইছেন যে পুলিশ গুলি এবং পুলিশ ধরে ধরে পিটাইতেছে আমাকে নিজেকে পিটায়, এটা তো সাক্ষী আপনার হাজার হাজার দর্শক। এখন আবার যারা ধরেন আমাদের এখানে 5বার 6বার এমপি নির্বাচিত হয়েছে, তাদের ধরে পিটায়, আমাদের মহিলা এমপিদের ধরে পিটায়। তা সরকার যদি মনে করে তার জন্য এক আইন, সাধারণ জনগণের জন্য এক আইন, তো এটা তো হবে না। সরকার এখন ধরেই নিচ্ছে তাকে আগামীতে ক্ষমতায় যেতে হবে, যার জন্য রাতারাতি সংবিধানকে পরিবর্তন করা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। এবং এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য এই জাতি এত বড় আন্দোলন করলো, যেটার মধ্যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ওয়ান অফ দ্য পার্টি এই আন্দোলনের মধ্যে। সে এখন বল পাল্টায় যদি বলে যে তত্ত্বাবধায়ক হবে না, এবং আপনার নাসিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, তিনি বলছেন এই দেশ উল্টে গেল আর তত্ত্বাবধায়ক হবে না। তো এখন তারা কি চায়? যেমন টিক্কা খান বলতো যে আমি চাই না, এই মানুষ চাই না, মাটি চাই। এখন
আওয়ামী লীগের যারা পলিসি মেকার তাদের বক্তব্য যদি থাকে যে দেশ চাই না, আমরা ক্ষমতায় চাই, তবে সেটা তো এই সংঘাত হবেই। ধন্যবাদ। জাতিতে এই মেনে নিতে পারে না। ধন্যবাদ। দেশ চাই না মাটি চাই। দেখুন, জনগণ মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ করার জাতি। জনগণ কথাটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রচুর অপব্যবহার করেছে বা করি। আজকে আপনি আমাকে একটু বলেন তো যে জনগণ কারা? যারা রেল লাইনের স্লিপার উপরে ফেলে দিল তারা, নাকি উপরে ফেলার ফলশ্রুতিতে যে মানুষগুলি, যে যাত্রীগুলি ক্ষতিগ্রস্ত হলো তারা? কারা জনগণ? আজকে যে এই যে ঢিলটা ছুঁড়ে মারছে, ককটেল ছুঁড়ে মারছে সেই জনগণ, নাকি যে বাসে মারছে এবং মারার ফলশ্রুতিতে যে বাচ্চা মেয়েটার চোখ নষ্ট হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি, এবং অন্যান্য যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পুড়ে মরছে, কারা জনগণ আসলে আমরা জানতে চাই। কারা জনগণ এখানে? এই জিনিসটা তো আমাদেরকে আগে প্রথমে এস্টাবলিশ করতে হবে, এবং জনগণের মধ্যে এটা এস্টাবলিশ করতে হবে না। আপনি বলেছেন যে রাজনীতিবিদরা দের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি, কিন্তু কোন রাজনীতিবিদদের কাছ থেকে আমরা? যারা রাজনীতি করেন সবাইকে আপনি গুলিয়ে যদি এক কাতারে ফেলে দেন তাহলে কিন্তু যারা ভোটে দাঁড়ান এবং যারা অপরাজনীতি করেন, যারা অপরাজনীতি করে, যারা ধর্মকে অপব্যবহার করে, যারা মানুষকে উস্কানি দেয়, যারা মানুষকে একেবারে মৃত্যুর মুখোমুখি ঠেলে দেয়, যারা একটা মিথ্যে কথা বাজারে চালু করে, চাঁদে কার ছবি দেখা গিয়েছে এই কথা চালু করে নারী শিশুকে বর্ম হিসেবে ব্যবহার করে, পুলিশের গুলির মুখে ঠেলে দেয়, এরা কারা রাজনীতিবিদ? এবং আজকে মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত যে বাংলাদেশ, সে বাংলাদেশের পুলিশও জনগণের অংশ, আর্মিও জনগণের অংশ, শিক্ষাবিদরা জনগণের অংশ, সবাই এই মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত বাংলাদেশের। শুধুমাত্র একটি রাজনৈতিক দল, যাদের কথা আমরা বলছি জামাত এবং শিবির, যাদের নিষিদ্ধকরণ আমরা চাচ্ছি, এবং তাদের নেতৃত্বে উচ্চ পর্যায়ে নেতৃত্বে যারা আছে, যারা যুদ্ধাপরাধী, যাদের বিচার আমরা চাচ্ছি, তারা ছাড়া। এবং আজকে আপনি যে যত যাই বলুক, তত্ত্বাবধায়ক সরকার বলেন না যাই বলেন, মূল সমস্যা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে ঘিরে নয়, এবং আপনাকে আমি সেই ব্যাখ্যাটাও দিতে পারবো কেন নয়। মূল সমস্যাটি কিন্তু এই যুদ্ধাপরাধীদের বাঁচানো, জামাত শিবিরের রাজনীতিকে বাংলাদেশের মাটিতে আরো ডিপ রুটেড করা, যেটিকে এই বিভিন্ন সময় ধরে আমরা দেখেছি যাদেরকে রিহ্যাবিলিটেট করা হচ্ছে, পুনর্বাসন করার মাধ্যমে আজকে যে পর্যায়ে নিয়ে আসা হচ্ছে। আজকে মূল সমস্যা সেখানে। আজকে মূল সমস্যা আমরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ফিরে যাব, আমরা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করব, কল্যাণ রাষ্ট্র তৈরি করব, নাকি আমরা একটি ফ্যাসিবাদী, আমরা উগ্রপন্থী রাষ্ট্র তৈরি করব? মূল সমস্যা কিন্তু ওখানে হচ্ছে। আজকে শাহবাগে যে ঘটনাগুলি ঘটলো, একটি হচ্ছে গণজাগরণ মঞ্চ, প্রজন্ম চত্বর, তার নেতৃত্বে যারা আছে, যে বিষয়গুলি সবকিছুকে ছাপিয়ে যে আপনি চিন্তা করেন যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে সাপোর্ট, পার্টিসিপেশন, এটা তো গোটা দুনিয়া দেখেছে, আমরা তো দেখেছি। এই যে গোটা বাংলাদেশের মানুষের যে ইমোশন, এই যে সমর্থনের জায়গা, একাত্মতা প্রকাশ করার জায়গা, কিসের পক্ষে? জয় বাংলার পক্ষে। কিসের পক্ষে? যুদ্ধাপরাধের বিচারের পক্ষে। কিসের পক্ষে? জামাত শিবিরের বিধ্বংসী জঙ্গিবাদী রাজনীতি নিষিদ্ধের পক্ষে। এরা কি জনগণ না? জনগণ কারা? আমাকে যারা ককটেল মারছে তারা জনগণ, যারা এই যে ইট দিয়ে পিটিয়ে পুলিশের মাথা থেতলে দিচ্ছে তারা জনগণ, যারা 11 জন পুলিশকে না 19 জন পুলিশকে যারা লুকিয়ে আশ্রয় নিয়েছিল তাদেরকে বাইরে থেকে আগুন লাগিয়ে জ্বালিয়ে মারতে চাচ্ছে, তারা জনগণ? আমি এটা বুঝতে পারছি না। এরা তো তারাই যাদের পূর্বসূরীরা 71-এ গণহত্যা করেছিল, যাদের পূর্বসূরীরা ধর্ষক, যাদের পূর্বসূরীরা অগ্নিসংযোগ করেছিল। একই কায়দায় আজকে যে জঙ্গিবাদীরা যে কাজগুলি করছে, এরা কি জনগণ? এরা তো জনগণ না। তাহলে আমরা জনাব আরাফাত আসবো আপনার কাছে। মাঝখানে আছেন রোকেয়া প্রাচী। জনগণ কারা? জনগণ হচ্ছে তারা যারা বিরোধী দল এবং রাজনৈতিক যে দল ক্ষমতা থাকে তাদের চাপে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করে ধুকে ধুকে। জনগণ হচ্ছে তারা, জনগণ হচ্ছে আমরা যখন আমরা এ পক্ষেরও না, আমরা ও পক্ষেরও না, আমাদের একটাই পক্ষ এবং একটাই দল, আমাদের একটা পরিচয় আছে। আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি, এবং পক্ষ এবং দল হচ্ছে মুক্তিযুদ্ধ। এটা খুব নিশ্চিত করে আশেপাশে মানুষদের বুঝতে হবে। এবং আমরা হচ্ছে জনগণ। এই জনগণের ঐক্যের যে শক্তি, সেই শক্তিটাকে সকলেই বর্জন করেন, উপেক্ষা করেন, এবং জনগণের লাশের উপর দিয়ে ক্ষমতায় যান, কিংবা জনগণের লাশকে কেন্দ্র করে রাজনীতি করেন। তো এখন আজকের যে প্রেক্ষাপট, সেই প্রসঙ্গেই বরং আসি। আমরা জনগণ সবসময় এরকম মারপ্যাচের মধ্যেই ছিলাম। আজকে যেটা হচ্ছে, আজকে জনগণকে বিরোধী দলও বলছেন জনগণের জন্য রাজনীতি করছেন, রাষ্ট্রপক্ষ বলছেন জনগণের জন্য রাজনীতি করছেন। তো যদি দুই পক্ষে জনগণের জন্য রাজনীতি করতেন, তাহলে দুই পক্ষে জনগণের সাথেই আসলে আতাত করতেন। কোনো পক্ষে জনগণের সাথে আতাত করছেন না, দুই পক্ষে আতাত করছেন অন্য পক্ষের সাথে। এবং সেই পক্ষ যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি, বাংলাদেশের বিরুদ্ধের একটি শক্তি, এবং কখনোই বাংলাদেশের স্বাধীনতা চায়নি।
আর আজকে যে সংবিধান, আজকের যে মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুদ্ধারের জন্য যে জনগণ জেগে উঠেছে, সেই জনগণকে যতটা নিষ্পেষিত করা যায়, জনগণের রক্তের উপর দিয়ে, লাশের উপর দিয়ে রাষ্ট্রকে যতখানি চাপ প্রয়োগ করে জনগণকে আরও অনেক বেশি নিষ্পেষিত করা যায়, সেই চেষ্টাটাই চলছে। এবং সেই চাপের কারণে বিভিন্ন অপশক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তারা আজকে সবচেয়ে শক্তিশালী বাংলাদেশে। তারা পুলিশের মাথা ফাটিয়ে দিচ্ছে, পুলিশের আর্মস নিয়ে যাচ্ছে, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে, রাষ্ট্র হতবাক হয়ে দেখছে এবং রাষ্ট্র সেই চ্যালেঞ্জটা নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারছে না। এবং যে বিরোধী দল বলছে যে আমরা জনগণের জন্য ক্ষমতায় যাব বা জনগণের জন্য সেবা করব জনগণকে, তারাও কিন্তু ওই যারা মাথা থেতলে দিচ্ছে তাদেরকে সাপোর্ট করছে। এবং এই দুই পক্ষের সাপোর্ট এবং সাপোর্ট করি না এরকম দোদুল্যমান পরিস্থিতিতে আমরা জনগণ, সেটা আমজনতা বলেন বা আমাদেরকে যেটাই বলেন, আমরা আসলে নাছোড়বান্দা জনগণ। শব্দটা আমি দায়িত্ব নিয়ে বলছি। এই নাছোড়বান্দা জনগণ জবাবটা হয়তো আর পরের সময় ভোট দিতে পারে, বেশি কিছু পারে না। না, সময় পাল্টেছে। ইস্যুটা কি? আজকে যিনি আলোচক তিনি বললেন যে যুদ্ধের অপরাধীদের বাঁচানোর জন্যই আজকে সবকিছু করা হচ্ছে। কিন্তু আমি বলতে চাই যুদ্ধ অপরাধীর ব্যাপারটা ওই বিচারের ব্যাপারটা করে বিষয় না, এটা সেটেলড ইস্যু। আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আওয়ামী লীগের চাপ আছে, তাদের সাথে বাম দল আছে, তাদের কমিটমেন্ট ছিল, ইশতেহারে ছিল তারা ক্ষমতায় থাকলে তারা তাদেরকে ফাঁসি দেবে, বিচার করবে। আমরা একটা দল করি, আমাদের দলের পক্ষ থেকেও আমরা মুক্তিযুদ্ধের দল, পরিষ্কার ওই যে, এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং তিনি একজন সেক্টর কমান্ডার, তিনি সরাসরি যুদ্ধ করেছেন এবং আমরা মুক্তিযুদ্ধের দল। আমরাও চাই মানবতা বিরোধী অপকর্মের এটা বিচার হোক, এটা পরিষ্কার ভাষায় আমাদের দল থেকে বলা হয়েছে। এবং এটা ঝামেলাটা কোথায় বাঁধলো? ঝামেলাটা হইল যে এটা স্বচ্ছতা নিয়ে, যে তুমি বিচার করো কিন্তু তুমি যেই এটার নাম দিচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, এটাকে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে হবে। এখন এটার মধ্যে যখন সংশয় বাদে সন্দেহ দেখা দিল, সন্দেহটা কি যে যিনি বিচারক বিচারপতি নিজামুল হক, তাকে অভিযোগের দায় দায়িত্ব মাথায় নিয়েই তিনি পদত্যাগ করেছেন। তিনি কিন্তু অস্বীকার করেন নাই যে আমি অন্য জায়গায় কথা বলছি, অন্য সাথে পরামর্শ নিচ্ছি, এই কথা কিন্তু অস্বীকার করেননি তিনি। এবং এটা তিনি পারেন না, তিনি ওথ বাউন্ড, তিনি শপথ নিছেন যে কারো প্রভাবের দ্বারা প্রভান্বিত না হইয়া তিনি বিচারটা করবেন। তারপরে দেখেন যে সাইদির সাক্ষী আসলো, তাকে সাক্ষ্য দিতে দেওয়া হইল না। এবং আওয়ামী লীগের সাথে বর্তমান সরকারের সাথে যে একটা আতাত হইতেছিল সেটাও কিন্তু একটা মোটামুটি পরিষ্কার। আজকে জামাত দেখলে আপনি গুলি করেন, কিন্তু এই জামাতের থেকে তো পুলিশ ফুল নিছে, তাদেরকে মিছিল করতে দিচ্ছেন। সময় সংক্ষেপে, এই জন্য আমি সংক্ষেপে কথা নিয়ে আসতেছি যে আপনাদের গা জ্বালা ওঠে যখন পুলিশের মাথায় বাড়ি দেয়, এটা আমিও দুঃখ পাই। একসময় পুলিশ প্রোটেকশনে আমিও চলার সুযোগ আল্লাহ দিছিল। এখন পুলিশকে আমাদের সমাজের একটা অংশে আমি মনে করি, আইন শৃঙ্খলা রক্ষায় যদি বিন্দুমাত্র কোনো ব্যাঘাত ঘটে আমাকে পুলিশের আশ্রয় নিতে হয় এবং তাকে আমি আমার বন্ধু হিসাবে আমাকে ধারণা করতে হয়। কিন্তু যে পুলিশ সকল অপকর্মের মধ্যে পার্টি থাকে, আজকে দেখেন একটা রাজনৈতিক দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, অন্যান্য কার্যালয়ের কথা বাদ দেন, সেখানে একটা পিঁপড়া ঢুকার মতো অবস্থান থাকে না, পুলিশ এইভাবে থাকে। সেখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা এক সময় এই দেশের জনগণ তো 3 বার বিএনপিকে ভোট দিছে, এই ক্ষমতায় নিছে, এই 3 বার যে দলটা ক্ষমতায় ছিল সেই দলের সিনিয়র নেতৃবৃন্দদের ধরে হ্যামার দিয়া অফিস ভাঙ্গা তাদেরকে ধরে নিয়ে যায় এবং ডান্ডা বেড়ি লাগায় তাদেরকে কোর্টে চালান দেয়। এবং আপনি দেখেন যে এই স্বাধীন বিচার ব্যবস্থার জন্য
আমরা আন্দোলন করছি, কিন্তু স্বাধীন বিচার ব্যবস্থা কি হয়েছে যে পুলিশ যে ভাষায় কথা বলে আদালতগুলি জাজমেন্টগুলি সেইভাবেই দেয়। আজকে জয়নাল আব্দুল ফারুক সহ বিভিন্ন নেতারা যারা রয়েছে এর চেয়ে বড় বড় চোর ডাকাতের জামিন হয়, তাদের জামিন নেই। কি তাদের অপরাধটা কি? বিএনপি অফিসের সামনে ককটেল ফুটছে এবং তারা এটা মদতদাতা, এই কারণে তাদের জামিন দেয় না। আপনার সাইদির পপুলারিটির কারণে সাইদির পক্ষ সমর্থন নিয়ে কেউ এটা প্রতিবাদ করতে পারে, সমর্থন নিতে পারে, ব্যক্তিগতভাবে তার ভাব সে তার মনের ভাব সে প্রকাশ করতে পারে, কিন্তু এই জন্য তো তাকে সরাসরি গুলি করে দেওয়ার কোনো বিধান নেই। আমি সাধারণ নাগরিক, আমি আমার মনের এটা প্রকাশ করা, বিক্ষোভ প্রকাশ করার জন্য আমি আইনকে হাতে তুলে নিতে পারি, কিন্তু পুলিশ তো সেটা আইনকে হাতে তুলে নিতে পারে না। আজকে যেটাকে নিয়ে গা জ্বালা শুরু হয়েছে সেটা হলো একটা শ্রেণীর যে তারা ধর্মকে মানতে চায় না। ধর্ম, জামাত ইসলামের বিরুদ্ধে কথা থাকতে পারে স্বাধীনতার বিষয় নিয়ে, জামাত ইসলামও তাদের বক্তব্য পরিষ্কার করছে, এ ব্যাপারে কথা থাকতে পারে, কিন্তু ধর্ম নিয়ে ধর্মকে যে আঘাত করা হয় সেই জন্য কিন্তু আজকে সাধারণ জনগণের থেকে একটা প্রতিবাদ আসছে। আমি বলি অবশ্যই আঘাত করলে এবং পুলিশে তো ধরছে, পুলিশে তো 3 জন। আমি মনে করি প্রথম আমি একজন মুসলমান এবং আমি একজন বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশি, আমাকে দুইটার প্রতি আমার আনুগত্য অবশ্যই। এবং আমার কথা শেষ করতে দেন। এখন ধর্মের প্রতি আজকে হেফাজতে ইসলাম নামে যে সংগঠনটা, এটা কিন্তু একদম নতুন সংগঠন এবং এই কারণে কিন্তু এটা সৃষ্টি যে আজকে ধর্মকে আঘাত করে কথাবার্তা বলা হচ্ছে। আর গভর্নমেন্টের যে খেলাটা, গভর্নমেন্ট যেটা চাচ্ছে যে চারিদিকে বিভিন্নভাবে বিভিন্ন ভেজা লাগাই দেয়া, বিভিন্ন ঝামেলা সৃষ্টি করে, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে তত্ত্বাবধায়ক সরে আসা। আজকে আপনি দেখেন, এক মিনিটে শেষ করবো আমি, যে তত্ত্বাবধায়ক যে হাইকোর্টের কথাটা বলেন বা এপিলেট ডিভিশনের কথাটা বলেন, এপিলেট ডিভিশনের যে চিফ জাস্টিস খায়রুল হক, সে তো সম্পূর্ণভাবে বেআইনিভাবে এই জাজ, উনি যখন শপথের মধ্যে নাই তিনি তখন কি এটা 16 মাস পরে উনি এটা নিয়ে আলাদা বিতর্ক আছে। জিজ্ঞেস করতে চাই, ধর্মের বিপক্ষে কে আঘাত করেছে আজকে? হেফাজতে ইসলামের কথা বাদ দেন, আপনি বলেন আপনার জানা মতে কে আঘাত করেছে ধর্মের বিপক্ষে? এই ব্লগাররাই তো ধর্মের, ব্লগাররা বলে কোনো কথা নাই, একটা নাম বলেন। 3.5 লক্ষ ব্লগার আছে বাংলাদেশে, 3.5 লক্ষ ব্লগার আছে যে যার নামকে মানুষকে স্মরণ রাখতে হবে। বাংলাদেশে 3.5 লক্ষ ব্লগার আছে, একটা ব্লগারের নাম বলেন আছেন যারা ধর্মের কথা বললেই গা জ্বালাও। না, মিথ্যা কথা বললে আপনি ব্লগাররা বলবেন কেন? আপনি জানতে হবে তো, না জেনে একটা অসত্য কথা একজন যাবে না। আমি যা বলছি পরিষ্কার কথা বলছি। আচ্ছা, ব্লগাররা আবার কি? 3.5 লক্ষ ব্লগার আছে বাংলাদেশে, আপনি ব্লগাররা ধর্মের বিপক্ষে কথা বলেছে, আনসাবস্ট্যান্টিয়েটেড, আনঅথেন্টিকেটেড একটা ডাহা মিথ্যা কথা চাপে দিলে হবে? কথাটা দিয়ে কিন্তু আরো অনেক বেশি বিভ্রান্তি ছড়াচ্ছে। আচ্ছা, বিভ্রান্তি ছড়াচ্ছে, কোনো বিভ্রান্তি না। আমি আপনাকে অনুরোধ করব যে একটু জেনে নিতে আসলে আদৌ কেউ করেছে কিনা। জানলে তো আপনি নামটা বলতে পারতেন, আপনি নাম বলতে পারছেন না। এত ওরকম কোন পপুলার ব্যক্তি না যাকে তার নাম মনে রাখতে হবে না। আপনি তো জানেন, আমি অনলাইনে লিখি, আমি কিন্তু আজ পর্যন্ত গত 20 বছরে রোজা কাজা করি, রোজা ভাঙিনি, আমি চেষ্টা করি নামাজ পড়তে। তাহলে আমি তো লিখি, আমি তো অনলাইনে লিখি। তাহলে কি আমি নাস্তিকবাদ কি এখন চলছে না? না, অবশ্যই চলছে। আপনি যদি আমি আপনাকে আজকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, ভাই আপনাকে আমি একটা কথা বলবো, তাদেরকে জিজ্ঞাসা করেন যে কেন। আমি স্টপটা রেখে একটি কথা বলি। আপনি বলছেন যে আপনারা জনগণের পক্ষের মানুষ, আপনি বললেন যে 3.5 লক্ষ একটা ক্যালকুলেশন আপনার কাছে আছে। আপনি টেলিভিশনের স্ক্রিনের মাধ্যমে দেশে বিদেশে সকল মানুষের সামনে 3.5 লক্ষ অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার, ফেসবুক অ্যাক্টিভিস্টদেরকে একদম ধর্মের বিরুদ্ধে বলে দিলেন। এই যে 3.5 লক্ষ মানুষকে আপনি ব্যবহার করলেন, এটা কিন্তু আপনি জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করলেন। আমি যেটা বলতে চাই, প্রথম কথা হচ্ছে যে
এই যে আপনার ঢালাওভাবে একটা যে বিষয়গুলি আসছে, নাস্তিকতাবাদকে যেভাবে নিয়ে আসা হচ্ছে, অপব্যবহার করা হচ্ছে, আমি এটাকে প্রতিবাদ জানাই। আজকে যদি কাউকে গ্রেফতারও করা হয়, সেই গ্রেফতারের বিপক্ষে তাকে কন্ডেম করছি, এখনো করছি। কিন্তু গ্রেফতার করার মানেই যদি আপনি বলেন সে অপরাধী, সেটা তো পৃথিবীর কোন আইনে বলে? গ্রেফতার মানে কারো বিপক্ষে যদি অভিযোগ আনে, যে অভিযোগ তো আপনারাই আনছেন ঢালাওভাবে, তারপর আপনারা গভর্নমেন্টকে দায়বদ্ধ করছেন, বলছেন তোমরা যুদ্ধাপরাধীদের বিচার করছো, যারা কটূক্তি করছে মহানবীকে নিয়ে তাদের বিচার করছো না। সেই প্রসেসে তাদেরকে তো আপনার নামাতে বাধ্য করছেন কিছু মানুষের এগেইনস্টে অভিযোগ নিয়ে এসে। এখন এটা প্রমাণ সাপেক্ষ। এবং আমরা জানি, উনি বললেন উনি ব্লগিং করেন এবং অনলাইনে আমরা তো দেখি, এবং আমরা তো দেখি না কাউকে নাস্তিকতাবাদ প্রচার করতে কোথাও মেইন স্ট্রিম ব্লগে। এবং এই নাস্তিকতাবাদ, এবং আমি বলি অঞ্জনদা, এইটার জন্য যদি কেউ দায়ী থাকে, যারা করছে তাহলে বোধহয় আমাদের এক ধরনের যারা স্পেস তৈরি হয়। এক্স্যাক্টলি না, কিন্তু এটা যদি করে, আপনি আমাকে একটু বলেন। রাজীবের কিছু লেখা আমি পত্রিকায় পড়ছি। আপনি পত্রিকায় পড়েছেন? রাজীবের কোন ব্লগে পড়েছেন? আপনি কোন পত্রিকায় পড়েছেন? আমার দেশ ছাড়া কোথাও পড়েছেন? আপনি বলেন আর কোন পত্রিকায় আপনি পড়েছেন? শুনেন, শুধু আমার দেশ তো কিছু তথ্য দিচ্ছে। কোন তথ্য দিচ্ছে না, অবশ্যই ওরা দিচ্ছে। বানোয়াট ইনফরমেশন বানিয়ে মিথ্যাচার করছে। কিছু তথ্য কারণ দিচ্ছে। আপনি আমাকে দেখাতে পারবেন? আপনি কথাটা শেষ করতে দেন। যে এই বই থেকে যে রাসূলুল্লাহর নাম বাংলাদেশে যদি ধর্মবিরোধী কেউ থেকে থাকে, সেটা জামাতা শিবির, যাদেরকে সঙ্গ নিয়ে আপনারা রাজনীতি করছেন, এই প্রসঙ্গটিকে যারা মহানবীকে কটূক্তি করেছে, দে আর দ্য যে থেকে থাকে, আমরা সেভাবে যেতে চাই না। অনলাইন বা কিন্তু আপনাকে আমি কাজটা করছি ঢালাভাবে এই বিভ্রান্তিকর তথ্যটি মাথায় নিতে চাই না। এটা অন্যায়, এটা মহা অন্যায়। যদি এই ব্লগারদের মধ্যে যারা ধার্মিক আছে, তাদেরকে তো আপনারা যারা শাহবাগে যেটা করতেছেন, হ্যাঁ, সেটা এক সময় আমরা মনে করছিলাম যে এটা তরুণ প্রজন্মের, কখনো এটা মনে করেন। হ্যাঁ, কিন্তু কিন্তু পরবর্তী সময়ে যখন আমরা দেখলাম যে সরকারের পক্ষে, সরকারের মদতপুষ্ট, সরকারের ছত্রছায়া, সরকারের পৃষ্ঠপোষকতা এবং সরকারের অর্থায়ন এগুলো হচ্ছে, তখন তো এখানে আমাদের সন্দেহের অবকাশ থেকে যায়। সরকার তো এখন গত কয়েকদিনের সংবাদপত্র বলছে সরকারের কি অবস্থান শাহবাগ নিয়ে। না, এখন আচ্ছা, কারণটা হলো সরকার এটাকে এতই বাড়িয়ে দিছে, যার যেটা নাকি সাধারণ জনগণের মধ্যে এটা আমি একটু সাধারণ জনগণের পাইনি। আমরা একটা জায়গায় শেষ করতে পারি। তিনজনকে একটা বিনীত অনুরোধ করি। কয়েক কোটি দর্শক দেখছেন এবং আমাদের এই সময়টি কিন্তু সব মিলিয়ে 1 ঘন্টা, এবং আমরা সেক্ষেত্রে আমরা হয়তো যদি আমরা ব্লগার বা ধর্ম নিয়ে আমরা আলোচনা করলে আমরা সেটিকে শেষ করতে পারবো না, এবং দর্শক কিন্তু বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকে। তবে এক্ষেত্রে আমি 3 জনের অনুমতি নিয়ে একটি জায়গায় যেতে চাই। যে অভিযোগটি আসছে, যারা গ্রেফতার হয়েছেন তাদের বিষয়টি নিশ্চয়ই প্রমাণ সাপেক্ষের বিষয়। আর সকল ব্লগার হয়তো ফেসবুক অ্যাকাউন্ট এখানে খোঁজ করলে, এই স্টুডিওতে যারা আমাদের সহকর্মীরা ক্যামেরার পেছনে আছেন, এমন করে এখানেও 4 জনের পাওয়া যাবে। সবাই এক নন, কেউ কেউ করছেন বা করতে পারে, এই জায়গাটিতে রাখতে পারি। সুতরাং এই ধর্মের বাইরে থেকে আমরা অন্য প্রসঙ্গে যাই। কারণ এখানে আমাদের মানে কিছু ছেলে মেয়েদের উপরে সুবিচারেরও বিষয় আছে, যারা মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে লেখালেখি করছে, যুদ্ধাপরাধীদের বিষয় নিয়ে কথা বলছে, যারা জামাত শিবির নিষিদ্ধের বিষয়ে কথা বলছে, এই কথাগুলো বলছে বলে আজকে তাদেরকে একটা গোষ্ঠীতে নির্ণয় করা, তাদের বিরুদ্ধে আন্দোলন তৈরি করা, এবং আপনারা বলছেন জনগণের সেবক, আপনারা কিছু জনগণকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন এবং জনগণকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়িয়ে একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। এই জনগণ কিন্তু, এবং এটা কিন্তু মিথ্যাচার। এই কথাটা তো যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে কিন্তু এটা পরিষ্কার করতে হবে। জনগণের সামনে তাদেরকে এটা পরিষ্কার করতে হবে। চমৎকার জায়গায় এসেছি। আমি বলি আপনি 1 মিনিট বলবেন আরাফাত ভাই, তারপর একটু বলতে দিন আরাফাত ভাইকে। এই যে ব্লগাররা কি লিখেছে না লিখেছে, যারা অভিযোগ করে, তারা সবাই ওই 1-2 পত্রিকা আছে, সেই পত্রিকা পড়ে, এবং এই পত্রিকাগুলো রিয়েল সোর্সে কিন্তু কেউ যায় না। এই পত্রিকাগুলো যে এটাকে রিরাইট করে যে ছাপিয়েছে, এটা তো টেকনোলজি এটাকে প্রুফ করেছে, এবং তারা যে উস্কানি দিচ্ছে। এবং আমার কথা হচ্ছে, মহানবীকে নিয়ে কটূক্তিপূর্ণ কথা বললে যেটিকে আমরা সবাই প্রতিবাদ করছি, এই অর্থে যে ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করতে পারে না, বাংলাদেশের মানুষ এটা সহ্য করবে না। সেই জায়গায় সবচেয়ে বেশি ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত করে, সেটা এই পত্রিকাগুলি করেছে, যারা বিশাল আকারে ছাপিয়ে লক্ষ লক্ষ মানুষের কাছে এই নষ্ট কথাগুলি তাদের মতন করে ছাপিয়ে নিয়ে গেছে, এবং শাহবাগকে বিতর্কিত করার জন্য তারা এই কাজটি করেছে। বিএনপি শাহবাগকে প্রথম থেকেই সহ্য করতে পারেনি। কেন ওখানে জয় বাংলা হয়, কেন ওখানে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হচ্ছে, কেন ওখানে বলা হচ্ছে, আমি শেষ করিনি, 1 মিনিট শেষ করিনি, বিএনপি মুক্তিযুদ্ধের কোন জায়গা থেকে আপনাকে বলি, আজকে তো যুদ্ধাপরাধী জামাত শিবির রাজাকারদের পৃষ্ঠপোষক তারা। বিএনপি কোথায়, দেখেন আপনি যুদ্ধাপরাধী ইস্যু বললেন সেটেল হয়ে গেছে, কোথায় সেটেল হয়ে গেছে?
যুদ্ধাপরাধের ইস্যু শুধুমাত্র গোটা বাংলাদেশের জনগণের মধ্যে সেটেল হয়েছে। তারা চেয়েছে এই যুদ্ধাপরাধের বিচার ঘটতে হবে। বিএনপি কখনোই যুদ্ধাপরাধের বিচারের পক্ষে নেয়নি। পরিষ্কার ভাষায় বলছে আমি আসি, তবে কিন্তু সকল দলে আমি একটু আসি, আমি এই জায়গায় থামি, বিরতির পর ঘুরে আসবো আমরা। আমি জাস্ট আমাকে 30 সেকেন্ড দেন, 30 সেকেন্ড আমি ঘুরে দেখছি। 30 সেকেন্ড নিচ্ছি। যে এই যে উনি ধান কথায় কথা বললেন যে শহীদ জিয়া স্বাধীনতা ঘোষক, এই যে সত্য ইতিহাসের বিপক্ষে যে মিথ্যা ইতিহাসকে এস্টাবলিশ করা হয়েছে, এই যে জয় বাংলার বিপক্ষে যে জিন্দাবাদকে এস্টাবলিশ করেছে, এই যে অসাম্প্রদায়িকতার বিপক্ষে যে সাম্প্রদায়িক বিষবাষ্প দীর্ঘদিন ধরে যে রাজনীতি ওনারা করেছেন, এর ফলশ্রুতিতে তো আজকে এই সহিংসতা। আজকে কেন এই সহিংসতা থেকে বের হতে চাই এবং সেই জন্যই চাই আরো আলোচনা, কিন্তু তার আগে বিরতিটিও রয়েছে। সম্মানিত দর্শক, আমরা একটু জনাব আরাফাত 1 মিনিট, আমরা অন্যান্য ইস্যু আছে এই যে ইস্যুতে আমরা ছিলাম 1 মিনিট করে প্রত্যেকে বলবেন, তারপর অন্য ইস্যুতে যাব। আমি একটা জিনিস আগের রেফারেন্সে বলতে চাই। তমু সাহেব বললেন যে জামাত দেখলেই গুলি করে পুলিশ, এরকম একটি মন্তব্য। শুধু জামাত না, যে কোনো মিছিল দেখলেই, সরকারের বিরোধী কোনো মিছিল দেখলেই পুলিশ এখন গুলি করে, সেটা বিএনপির উপরে। ঠিক আছে, আপনি তখন বলেছেন জামাত দেখলে গুলি করে। আচ্ছা, আমি এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি আবার বলেছেন যে জামাত শিবিরকে আবার পুলিশ ফুলও নিয়েছে তাদের কাছ থেকে। তো যে পুলিশ ফুল নিচ্ছে সে পুলিশ আবার গুলি ছুটছে কেন? এবং আপনাদের বিএনপিরও তো অনেক শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ এগুলো ঘটেছে, যেগুলো কোনো সহিংসতা ঘটেনি, এরকম ইতিহাসে গত 4 বছর আছে, আমরা দেখেছি। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, এই কাজগুলি আপনারা যখন শান্তিপূর্ণভাবে করেন তখন তো শান্তিপূর্ণভাবেই হয়। আজকে দেখলেই কাকে গুলি ছুটছে, যে এই স্লিপার উপড়ে ফেলছে, যে অগ্নিসংযোগ করছে, যে পুলিশকে থেতলে দিচ্ছে পুলিশের মাথা, যে ককটেল ছুড়ে মারছে, যে মানুষকে আগুনে পুড়িয়ে মারছে, এই যে সহিংসতা যারা করছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া তো পুলিশের দায়িত্ব। পুলিশ যদি গুলি নাই ছুড়ে, আমি গুলি ছোড়ার পক্ষপাতী না, কিন্তু পুলিশকে তাহলে আপনি বন্দুকটাই দিয়েন না, পুলিশকে ঠেলে দেন সেই সহিংস গোষ্ঠীর মাঝখানে, তারা সব মাথা থেতলে মরুক। পুলিশের যেটি স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়টা নিয়ে যে দেখেন যে ডিবেটটা তোলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী স্পেসিফিকলি বলেছে, আপনি আবার রিরান করে দেখেন, যে পুলিশের একটি পর্যায়ে এসে গুলি ছোড়ার বিধান আছে, সেটি আছেই তো আমাদের সংবিধান। কিন্তু পারতপক্ষে আমরা গুলি ছোড়ার মধ্যে যেতে চাই না, আমরা এই সহিংসতা চাই না, কিন্তু এই সহিংসতা এই দেশ এবং জাতির উপর চাপিয়ে দিচ্ছে কারা চাপিয়ে দিচ্ছে? আপনি তো পুলিশ প্রসঙ্গে বলেন, আসলে আমি পুলিশ প্রসঙ্গে একটু বলি। সেটা হচ্ছে যে আমরা পুলিশের এত নির্মমভাবে মার খাওয়া দেখে আমার মনে হয়েছে যে পুলিশ প্রশাসন কেন রুখে দাঁড়ায় না, এবং পুলিশ প্রশাসনের তেজ, পুলিশ প্রশাসনের যে কঠোর অনুশীলন, সেটার প্রতি সন্দেহ প্রকাশ করছি জনগণ হিসেবে। যে জামাত বলে কথা না, যদি সাধারণ জনগণ পুলিশের উপরে, পুলিশকে আক্রমণ করা মানে রাষ্ট্রকে আক্রমণ করা, সেটাকে প্রতিহত করতেই হবে, কারণ এটি একটি ডিসিপ্লিনের বিষয় পুরো রাষ্ট্রের। আর ব্লগারদের বিষয়ে ধর্ম নিয়ে যে কথাগুলো এসছে, সেটি আমি আমার বিশ্বাসের জায়গায় থেকে আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, যখন বৃহত্তর স্বার্থে কথা বলা হয়, সাধারণত আমরা দেখি যে আমি যখন আপনার প্রশংসা করছি আপনি খুশি হচ্ছেন, আমি যখন আপনার নিন্দা করছি, সমালোচনা করছি, আপনি রেগে যাচ্ছেন। তো ব্লগারদের আসলে এরকম খারাপ অবস্থা হয়েছে। এই ব্লগার হচ্ছে আসলে নাছোড়বান্দা জনগণ, ওরা একেবারে মুক্তিযুদ্ধের ইস্যুতে নাছোড়বান্দা হয়ে মাঠে নেমেছে, সমালোচনা করলে অসুবিধা, একদম নাছোড়বান্দা। এরা হচ্ছে জেনুইন জনগণ। বাংলাদেশের যদি ডাইহার্ড জনগণ, বাংলাদেশের জন্য যদি এখন মারা যাওয়ার জন্য মুক্তিযুদ্ধে শহীদ হতে বলা হয়, এরা হচ্ছে সেই নাছোড়বান্দা, প্রকৃত অর্থে দেশপ্রেমিক নাগরিক। এবং এই নাছোড়বান্দা জনগণের দোষ হচ্ছে তারা মুক্তিযুদ্ধের ইস্যু নিয়ে, যুদ্ধাপরাধী নিয়ে, জামাত শিবির নিয়ে, সহিংসতা রাজনীতি নিয়ে ওরা দীর্ঘদিন ধরে লেখালেখি করছে। এবং এই লেখালেখি কিন্তু গত 1 মাসে লিখছে না, গণজাগরণ মঞ্চেরও বহু আগে থেকে লিখছে। তো গণজাগরণ মঞ্চের বহু আগে থেকে এই ব্লগাররা লিখছেন, 5 বছর 7 বছর বহুদিন ধরে। তো হঠাৎ করে গণজাগরণ মঞ্চ, মুক্তিযুদ্ধের ইস্যুগুলো, কাদের মোল্লার ফাঁসি, অমুক, এই বিষয়গুলোর সাথে হঠাৎ করে ব্লগাররা নাস্তিক হয়ে যাচ্ছে, ধর্ম বড় হয়ে দাঁড়াচ্ছে। আসলে বিষয়টা সেটা নয়। যখন বায়তুল মোকাররমের জায়নামাজ পড়ানো হয় তখন ধর্ম কাঁপে না? তখন কি আমাদের মনে হয় না যে আমার ধর্মকে নিয়ে কেউ সন্ত্রাস করছে? আমি তো আমার ধর্মকে হেফাজত করার জন্য কাউকে ম্যান্ডেট দেইনি। ধন্যবাদ তৈমুর আলম খন্দকার। শোনেন, মুখে অনেক কথা বলা, সুন্দর সুন্দর কথা বলা যায়, আমরা তো মুখে, হ্যাঁ না, কিন্তু বাস্তবে কার্য দিয়ে এটা প্রমাণ করতে হয় কে কি চায়। আপনার একটা কথা বললেন, অবশ্যই টক শোতে গেলে তো সময় এত অল্প থাকে যেটা ক্লিয়ার করা যায় না। আপনার কথাতেই মিস্টার আরাফাত, আপনার কথাতেই আমি রিপ্লাই দিতে চাই। যেমন আপনি বলেন যে জয় বাংলা, জয় বাংলার পরিবর্তে আমরা জিন্দাবাদ বলি। জিন্দাবাদকে প্রতিষ্ঠিত করেছে। হ্যাঁ, জিন্দাবাদ তো এটা প্রতিষ্ঠিত ছিলই,
তাহলে কিছু বলার নাই। জিন্দাবাদটা তো প্রতিষ্ঠিত ছিলই। জিন্দাবাদ বললে তো এখানে কোনো অপরাধের কিছু না। আপনারা তো বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা এই দেশের 90% লোক মুসলমান, সেটাও তো সংবিধান থেকে আপনারা তুলে দিচ্ছেন না। শুনেন, সংবিধানে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, এটা সত্য কথা নয়। আমার কথাটা শেষ করতে দেন। আমি অঞ্জনদার সাথে একমতে ছিলাম যে ধর্ম নিয়ে আমরা কথা বলতে চাইতেছিলাম না, কিন্তু আলটিমেটলি তো ধর্মের কথাটা বারবারই এসে যায় যখন মানুষের বিশ্বাসের উপরে আঘাতটা আনা হয়। আমাকে দুইটা জিনিস বিবেচনা আনতে হয়। ফার্স্ট, যে আমি মুসলমান বা আমি হিন্দু বা আমি বৌদ্ধ, যারা ইহকাল এবং পরকালে বিশ্বাস করে তাদেরকে কিন্তু একটা ধর্মতে মানতে হয়, ধর্ম। এবং ইহকাল এবং পরকাল হইলে কি বিশ্বাসটা এই জন্য হয় যদি, তবে আমাকে তো দুইটা অ্যাডমিনিস্ট্রেশনকে মানতে হয়, যে দুনিয়াতে আমাকে এইভাবে চলতে হবে এবং এর জন্য আমার মৃত্যুর পর আমার একটা অবস্থান আছে। ঠিক আছে, এটা যারা বিশ্বাস করে না তাদেরকে আমরা নাস্তিক বলি। যাক, এই কথাটা আর আমি বাড়াইতে চাই না। আমি যে কথাটা বলতে চাই যে এখন যে বার্নিং ইস্যু, যে পুলিশের জন্য যে আপনার যে ব্যথা, এই ব্যথা আমারও লাগে। যে আমার ভাইও তো একজন পুলিশ হতে পারত, পুলিশের মাথা থেতলায় দেয়। পুলিশ তো প্রতীকী, হ্যাঁ, রাষ্ট্রের প্রতীকী একটা সহিংস দল। হ্যাঁ, রাষ্ট্র যখন পুলিশকে লেলায় দেয় গুলি করার জন্য, এখন তো আপনারা বলেন যে স্লিপার উঠাই দিতেছে, তখন সে গুলি করে। আমার কথা শেষ, আমি কথা বলি, আমারটা শেষ করে ফ্লো নষ্ট হয়ে যায়। যে স্লিপার উঠায় দেওয়ার সময় কিন্তু পুলিশ কোনো গুলি করতে পারে নাই, পুলিশের খবরই নেই। স্লিপার উঠে গেছে, তারপরে পুলিশ গেছে। আপনি যদি সংবিধানটা বিবেচনায় নেন, সংবিধানের মধ্যে ক্লিয়ারলি বলা আছে যে আমার মত প্রকাশের আমার একটা স্বাধীনতা থাকবে, আমার বাক স্বাধীনতা থাকবে, আমার কথা শেষ করতে দেন, চিন্তা চেতনার স্বাধীনতা থাকবে। সেখানে যদি আপনি আমার মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশ করার স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতাকে আপনি হরণ করেন, সেখানে তো বাঁকা পথে মানুষ এগিয়ে যায়। এটি তো বিগত ইতিহাস সাক্ষ্য দেয়। স্বাধীনতা আন্দোলনে যখন এই জাতি আন্দোলন করতে গিয়া পাক হানাদার বাহিনী যখন সাধারণ মানুষের উপর ঝাঁপায় পড়ছে, তখনই তো মানুষ রিভল্ট করছে এবং যার যা খুশি ছিল, যা ছিল তা নিয়ে সেটা ঝাঁপায় পড়ছে। তৎকালীন নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের আদেশটা তাই ছিল। এবং আমাদের ওই সময় পুলিশ বাহিনীর, আমাদের সেনাবাহিনীর, আমাদের বিভিন্ন বাহিনীর, বিডিআর, তাদের একটা ভূমিকা ছিল। এখন প্রশ্ন হলো যে আপনি সরকার, আপনারও তো একটা লিমিটেশন থাকা উচিত যে আপ টু দ্য হোয়াট স্কেল আপনি জনগণকে দমাবেন। আজকে দেখেন টেলিভিশনের নিউজগুলি দেখেন, আমি বলবো যে আপনাদের কাছে তো আছে, আপনি আমাদের সামনে এখন করেন, সেখানে দেখবেন একটা শান্তিপূর্ণ, আমরা তো নিজেরা মিছিল করি, আমার শান্তিপূর্ণ মিছিলটা শুরু করার আগেই সে গুলি করে দেয়। প্লাস কেন্দ্রীয় অফিসে যখন খোলা যায় না, তো সারা বাংলাদেশের তো কোনো অফিস, বিরোধী দলের অফিস খোলা যাচ্ছে না। খোলা যাচ্ছে কোনটা? যেটা লেফটিস্টদের অফিস, লেফটিস্টরা যারা এই সরকারকে সমর্থন করে। বিএনপি তো মুক্তিযোদ্ধার দল, বিএনপির বিরুদ্ধে তো আর মানবতা বিরোধী কোনো অভিযোগ নাই, কিন্তু বিএনপিকে তো আপনি তার পারফরমেন্স করতে দেন না, তার অ্যাক্টিভিটিস করতে দেন না। সেখানে পুলিশ জনগণ রিভলভ করবে না কেন? আর জনগণ রিভলভ করলে সেটা আপনি গুলি করে তাকে বন্ধ করবেন, গণহত্যা শুরু করবেন, এটা মেনে নেওয়া যায় না। আমি কয়েক সেকেন্ড চেয়েছিলাম, সেটা হচ্ছে যে ইহকাল পরকালের কথা যখন আসলো, সেখানে ইহকাল পরকালে তো আসলে শুধু কে কি লিখলো সেটা না, কারণ ঘুষ, দুর্নীতি, হত্যা, রাহাজানি, গ্রেনেড হামলা, রমনা বটমূল উদীচীর বোমা হামলা, এই যে এই সমস্ত বিষয়ের জন্য কিন্তু ইহকাল পরকালের হিসাব নিকাশের বিষয় আছে। তা আমার মনে হয় কি আমরা ইহকাল পরকালের অন্যান্য কোনো কিছু হিসাব করছি না, শুধুমাত্র একজন ব্লগে কি লিখলো সেটা অনেক বড় বিষয় হয়ে যাচ্ছে। আমাকে বোমা হামলাটাও আমরা চাই না, কিন্তু পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের ভিতরে আঘাত আনবে সেটাও আমরা চাই না। আমার মনে হয় আলোচনাটা তত্ত্বাবধানের মধ্যে থাকাটা উচিত ছিল, এবং থাকলে এটা ভালো ক্লিয়ার করা যায়। কথা তো অল্প সময়ের কথা ক্লিয়ার এখন দিচ্ছি, এটা আপনার সাথে
আপনি এগ্রি করবেন না, কিন্তু আমার ওপিনিয়ন যেটা দিচ্ছি, বিএনপি মুক্তিযোদ্ধার দল, আমি এগ্রি করি, কিন্তু আজকের বাস্তবতায় বিএনপিকে আর আমি মুক্তিযুদ্ধের দল মানতে রাজি না। যেহেতু আপনি একটা আপনি ইন্টারভিউ করছেন প্লিজ, মানে আপনি আমার ডিসএগ্রি করেন, অসুবিধা নাই, আমি তো বললাম এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এবং আমার ধারণা বাংলাদেশে আজকে আপামর বহু জনসাধারণ ওপিনিয়ন। আজকে আওয়ামী লীগের অনেক স্খলন আছে, অনেক দোষ ত্রুটি আছে। আজকে এই যে ব্লগার গ্রেফতারকে কেন্দ্র করে আওয়ামী লীগকে একবারে সমালোচনা করে একবারে আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল তারা আপনাদেরকে যথেষ্টভাবে এক্স্যাক্টলি, তারপরেও আওয়ামী লীগ কিন্তু মূলত মুক্তিযুদ্ধের পক্ষের একটি শক্তি, তার স্খলন আছে, তার দোষ আছে, ত্রুটি আছে। কিন্তু বিএনপি কি হয়েছে দেখেন, বিএনপি কিন্তু শুধু স্খলিত হয়নি, সে আজকে একেবারে কনভার্টেড হয়ে গেছে, ব্যাপটাইজড হয়ে গেছে, হয়ে গেছে হচ্ছে একবারে রাজাকারদের মূল পৃষ্ঠপোষক, এবং নিজেরাই আজকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে আপনি স্খলিত হতে পারেন, ভুল ত্রুটি হতে পারে, সেখানে ফিরে আসার একটা সুযোগ আছে। আমরা জনগণ এটাকে চাপ দিব, প্রেশার করব, আমরা এই আন্দোলন করব তার মধ্য দিয়ে। কিন্তু আপনি যখন একবারে কনভার্টেড হয়ে যান তখন তো আর কিছু করার থাকে না। আজকে আপনি দেখুন, আমি আসছি, নিশ্চয়ই ক্লিয়ার করেন, ক্লিয়ার করছি, আমি ক্লিয়ার করব তো, আপনি আমাকে সময় দিলেই তো, আপনি আমাকে সময়টা দিলেই ক্লিয়ারটা করব, আমি তো ক্লিয়ারের মধ্যে আছি, অটোমেটিকলি হবে ক্লিয়ার। দেখেন, আপনি বললেন যে পুলিশ যে আঘাত করেছে তা বলে মেরে ফেলতে হবে। গত 6 মাসে 500-র উপরে পুলিশ আহত হয়েছে, আর কি সম্ভব? একটা পুলিশ 14 জনের উপরে পুলিশ, দেখুন 14 জনের উপরে পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 500-র উপরে। শোনেন, এটা কিন্তু অঙ্কের হিসাব না। পুলিশ মানুষ, ঠিক আছে, 14 জন মরছে, আমি দুঃখিত, আমি তাদের জন্য সমবেদনা। মানুষ কতজন মরেছে? মানুষ কতজন? 200 জন মরেছে। আচ্ছা, একটা পুলিশ মরে যাওয়া মানে বোঝেন এটাকে এইভাবে, এই যে অঙ্কের জনগণের কোনো মূল্য না, না আছে পুলিশের জন্য তো মায়া অবশ্যই আছে। যে পুলিশ মারা যাচ্ছে, পিটাইলো রাস্তার মধ্যে, আপনি কিন্তু কথা বলতে দিচ্ছেন, তাসিমকে পিটাইলো, আপনি কিন্তু কথা বলতে দিচ্ছেন, যে পুলিশ রাজনীতিবিদদের পিটায় মজা পায়, ওনার সময়টা কিন্তু পুরোটা বলছে, এখন আমাদের দিচ্ছে। আচ্ছা আরাফাত ভাই, এখানে একটা আপনি একটু শেষ করে দাও এক সেকেন্ড। এই যে মানুষগুলি হত্যাকাণ্ডের শিকার হলো, তার জন্য কে দায়ী? যারা এই সহিংসতা চাপিয়ে দিয়েছে তারা দায়ী, এই জামাত শিবিরের জঙ্গিবাদ দায়ী। যারা আজকে দেশের সরল সোজা সাধারণ নারী এবং শিশুদেরকে এই যে চাঁদে সাইদি ছবি দেখা যাওয়ার এই যে বিভ্রান্ত করে মানব বর্ম হিসেবে ব্যবহার করেছে তারা দায়ী। এবং যারা পুলিশের থানায় অ্যাটাক করেছে, পুলিশকে অ্যাটাক করেছে হাজার হাজার মানুষ নিয়ে, পুলিশের ওখানে গুলি করা ছাড়া তারা নিজেরা সবাই মরতো, তারা কি সুইসাইড করবে? এরা দেয়। আজকে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তারা, এই 200 জন মানুষ যদি মরে থাকে তার জন্য তারা দেয়। আমি একটু বলি, কিন্তু একটা জিনিস আমরা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে। অনেকে এই প্রশ্ন করে মানুষ কত মারা গেছে, পুলিশ 14 জন মাত্র মারা গেছে, বাট আমরা অনুধাবন করতে ব্যর্থ হই। একজন পুলিশ মারা যাওয়া মানে আপনি বলছেন একজন ম্যান ইন ইউনিফর্ম, মানে আপনি মারা যাওয়া, আমি মারা যাওয়া, দ্যাট দ্য প্রোটেক্টর অফ আস, আমি আপনি, দ্যাট দ্য প্রোটেক্টর অফ দ্য কনস্টিটিউশন, তার একজন মারা যাচ্ছে। একটা সভ্য গণতান্ত্রিক দেশ এটা হতে পারে? কোন লেভেলে আপনি সহিংসতা নিয়ে গেছেন আপনি বলেন আমাকে। ধন্যবাদ। এখানে প্রশ্ন আছে আপনার কাছে আরাফাত ভাই, প্রশ্নটি হচ্ছে যেটি তৈমুর আলম খন্দকার বলছেন বা বিএনপি নেতৃবৃন্দ বলছেন যে ওনারা কিন্তু, আপনারা বলছেন ক্রাইসিসটা যুদ্ধাপরাধীদের রক্ষা করা, আর তৈমুর আলম খন্দকার বা বিএনপি বলছে যে তারা তত্ত্বাবধায়ক নিয়ে যখন আন্দোলন করতে যাচ্ছে তাদেরকে আপনারা অভিযুক্ত করছেন। ব্যাপারটা তো এরকমই যে যুদ্ধাপরাধীদের পক্ষে আপনারা অবস্থান নিয়েছেন এমনটি। মাঝখানে যারা ক্যামেরার টেলিভিশনের পর্দার সামনে আছেন তারা সবকিছুই বুঝছেন, যাই হোক সেটি তারা বুঝবেন নিশ্চিত। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে এই মুহূর্তে এই যে এক ধরনের অচলায়তন আমরা দেখছি, এই অচলায়তন ভাঙতে, এবং আমি শেষ 15 মিনিট আশা করবো এই জায়গাতে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকেই বলি একদম যারা নিবিড়, প্রগাঢ়, সুশীল, তাদের থেকে শুরু করে একদম একজন যে মানুষটি সমাজের শ্রম দিয়ে চলেন, রিক্সা চালান, ফসল উৎপাদন করে আমাদের খেতে দেন, আমাদের গায়ের পোশাকটির কাপড় বোনেন, তারাও কিন্তু বলছেন যে 2 জন বসলেই তো হয় তাদের ভাষায়, বা যারা প্রগাঢ় সুশীল তারা বলছেন সংলাপ। তাহলে কিন্তু এই 2 দলের মধ্যে কি কোনো রাজনৈতিক আলোচনা শুরু হলে এই অচলায়তন ভাঙতে পারে কিনা? শেষ 15 মিনিটে এই বিষয়ে আলোচনা। আপনাকে আমি বলি কেন ভাঙবে না। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি সংলাপে বসলে তো কোনো লাভ নাই। ডক্টর আকবর আলী খান একটা চমৎকার কথা বলেছিলেন আরেকটি টক শোতে। উনি বলছেন সংলাপে বসলে হবে না, আপনাকে এই সংলাপে বসে কিছু দিতে হবে, কিছু নিতে হবে, এক্সচেঞ্জ হতে হবে। এখন আপনি কি দিবেন আর কি নিবেন? এখন দাবি যদি হয় যুদ্ধাপরাধীদের ছেড়ে দিতে হবে, এই আন্তর্জাতিক আমরা দেখি না, আসছি আমি, দাবি যদি হয় আমারটা আমাকে বলতে দেন না, আপনি এটা হইতে পারে না, এই টকশো করা যাবে না, কারণ আপনি যদি বারবারই বলেন যে বিএনপি যুদ্ধ অপরাধী, আমারটা তো আমি বলবো না, আমারটা তো আমি অথরিটি বলতে হবে, উইথ অথরিটি বলতে হবে অথরিটিটা কি, যে হ্যাঁ দেশনেত্রী খালেদা জিয়া অমুক দিন অমুক মিটার বলছেন, উনি বলছেন যে যুদ্ধ
বরঞ্চ বিএনপি থেকে বলা হচ্ছে যে যুদ্ধ অপরাধের বিচার হবে এবং সকল দলে আওয়ামী লীগের মধ্যে যারা আছে তাদেরকে স্বচ্ছ এবং আন্তর্জাতিক, তাই তো যুদ্ধাপরাধের বিচার। হ্যাঁ, সেটাই আমি বলছি। তারপরে আপনি এই সংলাপে কোনো আশা হলো দেখছেন না? দেখছি না, কারণ এই যে স্বচ্ছ এবং আন্তর্জাতিকের নামে যুদ্ধাপরাধীদের আমার দৃষ্টিতে, বাংলাদেশ আপামর জনগণের দৃষ্টিতে এদের বাঁচানোর যে দাবি, এই দাবি পূর্ণ পূরণ করা সম্ভব না। সংলাপ আমরা সংলাপের জায়গাটিতে যেতে চাই। সংলাপে মানে দুজন সংলাপে বসবে সেটা জনগণ স্বপ্ন দেখে, কিন্তু আসলে দুই দলেরই যে বডি ল্যাঙ্গুয়েজ, দুই দলই যে জায়গাটা দাঁড়িয়ে আছে তাতে সংলাপে কতটা কাজ হবে আমরা জানি না। তবে সংলাপে বসলে জনগণের ইচ্ছার প্রতিফলনটা ঘটতে হবে। এই মুহূর্তে জনগণ আসলে কি চায়, জনগণের এই মুহূর্তে যে দাবিগুলো সেগুলোকে উপেক্ষা করা যাবে না, কারণ নির্বাচন নিয়ে দুই দলই ব্যস্ত হবে জনগণের প্রকৃত দাবিকে বাদ দিয়ে, কিংবা বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জরুরি যে বিষয়টি, যেটা ফয়সালা হওয়া দরকার, 42 বছর আগে হওয়ার কথা ছিল, হয়নি, দীর্ঘদিন ধরে পুষে রাখা সেই বিষয়টিকে এই মুহূর্তে ফয়সালা করতে হবে। কাজেই যুদ্ধাপরাধীদের বিচার, জামাত শিবির নিষিদ্ধকরণ কিংবা যে দাবিগুলো এই মুহূর্তে উঠে এসেছে সেই দাবিগুলোর বিষয়, সেগুলো হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন। সংলাপ যদি শুরু হয়, বিএনপির স্ট্যান্ডটিও কিন্তু ক্লিয়ার হয়, যেটিকে বলছেন আমরা যদি ঝেড়ে কাশি, যদি একদম ঝেড়েই কাশি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে বিরোধী দল যে দলের সাথে অবস্থান করছেন সেখানে তিনি তার অবস্থানটিকে একদম স্পষ্ট করেছেন, সেখানে কোনো দ্বিধা নেই, একদম স্পষ্ট। আর আমি শুরুতেই বলেছি, আমি বাংলাদেশি, আমার একটি পক্ষ, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ, আর একটি দল, রাজনৈতিক দল ক্ষমতায় আছেন, তারা মুক্তিযুদ্ধের সপক্ষের বলে দাবি করেন এবং যথেষ্ট প্রমাণ আছে যে এটি মুক্তিযুদ্ধের দল। এবং সেই কারণে আমরা যখন মুক্তিযুদ্ধ বিষয়ে কথা বলি, মুক্তিযুদ্ধ চেতনার কথা বলি, তখন এই বিষয়টির সুফলটি কিংবা এই বিষয়টির ক্রেডিটটি সেই ক্ষমতাসীন দলটির কাছেই যায়, কারণ তাদের মুক্তিযুদ্ধের সপক্ষের ইতিহাস রয়েছে। এটি কিন্তু এরকম নয় যে এটি তাকে দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু যে মুহূর্তে সেই ক্ষমতাসীন দলটিও এই জনগণের ইচ্ছার প্রতিফলন ক্ষেত্রে বাধা দিচ্ছে, তখন কিন্তু জনগণ আবার রুখে দাঁড়াচ্ছে। যেমন জাগরণ মঞ্চকে যখন বন্ধ করতে বলছে, জাগরণ মঞ্চ কিন্তু সেই ইচ্ছাকে শ্রদ্ধা জানাচ্ছে না, কারণ আমরা মনে করি এটা গণজাগরণ, এটা জনগণের মঞ্চ। এখান থেকে যুদ্ধাপরাধীদের বিচার, জামাত শিবির নিষিদ্ধকরণ, হেফাজতে ইসলাম যে ইসলামকে হেফাজত করার সদায়িত্বে প্রণোদিত হয়েছেন, আমি কিভাবে ধর্ম পালন করব সেটা আমাকে শিখাবেন, সেই দায়িত্বটা নিয়ে মানুষকে সহিংসতার, আমি একটু বলি, আপনি আমার মুরব্বী, আপনি অনেকক্ষণ কথা বলেছেন, সেটি হচ্ছে যে আমরা পুরো ট্রেন লাইন উপড়ে ফেলছেন, এই হচ্ছেন, সেই হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আমরা ঘর থেকে বেরোতে পারছি না, পরীক্ষা শেষ হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, আমরা জিম্মি হয়ে গেছি। এখন সংলাপে বসে আসলে কি হবে? আমরা নির্বাচন, তার মানে কি আমরা জনগণ সারাক্ষণ নির্বাচনের এলিমেন্ট? পুরো বিষয়টা যদি নির্বাচন এবং ক্ষমতার লড়াই হয়। আমি ঠিক জানি না এই প্রশ্নের কারণে আরেকবার আদালতে যেতে হবে কিনা। আমার সংবিধানটি তো বেশ অনেক বড় গ্রন্থ এবং বলা হচ্ছে যে এই সংবিধানে রাষ্ট্রের সকল নিয়ম কানুন সবকিছু আছে, কিন্তু আমার সংবিধানের কোন পয়েন্টটি আমাদের শাসক শ্রেণীর কাছে গুরুত্বপূর্ণ? নির্বাচন ব্যবস্থা ছাড়া কোন আর্টিকেলের দিক সেভাবে নজর আছে না। যদি সেটা থাকতো তাহলে তো বাক স্বাধীনতা, জনগণ সকল ক্ষমতা, জনগণের সকল ক্ষমতা, যারা ক্ষমতায় আসছেন তারা তো আমাদের দ্বারা নিয়োগ করা কিছু। ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার কথা। জানাব, শেষ 10 মিনিট আছে, আপনি 4 মিনিট বলবেন। জি, আর আপনাদের দুজনকে 4 মিনিট। ওনার কথাটাই একটা বোঝা যায় যে এই যে ধর্মকে নিয়ে, ধর্ম একটা বিদ্বেষ, এখানে ধর্মের বিদ্বেষের কথা কিন্তু আমি বলি। যেমন হেফাজতে ইসলামের কাছে শিখতে হবে কিনা ধর্মটা একটা জিনিস যেটাকে শিখতে হবে না। আমাকে ছোটবেলায় আমার বাবা মা আমাকে শিখতে হবে। আমি আগাবো না, কিন্তু এইটুকুই বলতে চাই যে ধর্মকে শিখে ধর্ম করতে হবে, এবং শিক্ষাটা এরকম না, এরকম বিষয় না যে আমরা যতটুকু বুঝি এটি যে চূড়ান্ত, এটা কিন্তু ঠিক না। যাক, আমরা কথাটা আসি এখন পলিটিক্যাল কথাটার মধ্যে আসতেছি, যে সুকৌশলে বিএনপিকে বানানো হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধের বিচার চাই না, বিএনপি চায় না। কিন্তু বিএনপি কিন্তু বারবার তার অবস্থান ক্লিয়ার করছে যে আপনি নিরপেক্ষভাবে, নির্দলীয়ভাবে, আন্তর্জাতিক মানসম্পন্ন আপনি বিচারটা করেন, এবং বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে ইনশাল্লাহ, তবে বিএনপি এই যুদ্ধ অপরাধের এবং মানবতার বিরুদ্ধে বিচার করবে। এটা পরিষ্কার ভাষায় বিএনপি বলছে। এখন এটাকে যে বিএনপিকে ঘায়াল করার জন্য এটা একটা সস্তা ট্রাম্প কার্ড, কারণ আমরা সবাই স্বাধীনতার পক্ষের লোক, সবাই স্বাধীনতার দ্বারা ওই পাকিস্তানি বর্বর বাহিনী দ্বারা আমরা এফেক্টেড, আমরা স্বাধীনতা চাই। এটাকে বোঝানোর জন্য এটা সুকৌশল এটা করা হচ্ছে, এটা হলো প্রকৃত কথা। এখন আসেন আন্দোলন সংগ্রামের ব্যাপারে, যে পিকেটিং, এটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। যখন মাতৃভাষা আন্দোলন করা হয়েছে তখনও পিকেটিং হয়েছে। স্বাধীনতা আন্দোলনের যুদ্ধের আগে তো
6 দফা আন্দোলন ছিল, 11 দফা আন্দোলন ছিল, সেই আন্দোলনগুলিকে দিয়ে তো জনমতটা গঠন করা হয়েছে। তখনও কিন্তু এই পিকেটিং ছিল, তখনও কিন্তু পুলিশকে এইভাবে ব্যবহার করা হয়েছে। আজকে যে পুলিশের জন্য যে মায়াকান্না হচ্ছে, এই মায়াকান্না কিন্তু তৎকালীন শাসক শ্রেণী এই ধরনের মায়াকান্না করতো, মায়াকান্না করে বলতো যে পুলিশকে এই করা হয়েছে, এই করেছে। এবং পুলিশ এখন যে ফরওয়ার্ডিংগুলি দেয় রাজনৈতিক বিরোধী দলের বিরুদ্ধে, আপনি ওই 71 সনের বা 52 সনের ওই ফরওয়ার্ডিংগুলি আনেন, পুলিশের ফরওয়ার্ডিংগুলি দেখবেন যে সেম ভাষায় তারা এই কথাগুলি বলে। এবং পুলিশকে পার্সোনালি আমি দায়ী করার পরিবর্তে আমি দায়ী করি হলো এই যে রাষ্ট্রীয় যে ব্যবস্থা, রাষ্ট্র শাসনযন্ত্র যারা আছে তারা আমার তো সমপরিমাণ সময় দেবেন। আপনি 4 মিনিট বলেছেন, 2 মিনিট। এই রাষ্ট্রীয় প্রশাসন, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তাদের গতিকে ঠিক রাখার জন্য, তাদের অবস্থানকে ঠিক রাখার জন্য পুলিশকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে, তাদের ভাবমূর্তি আর সেই জায়গায় নাই। এখন জনগণের মুখোমুখি করা, এই যে আজকে একটা পত্রিকা দেখলাম প্রথম আলোতে, যে একটা গাড়ি যেতেছে, পুলিশ দেখতেছে, পাবলিক একটা ঢিলা দিতেছে। তো এখন এই যে ঢিলটা দেয়, আজকে জনগণকে পুলিশের মুখোমুখি করানো হচ্ছে। এই কথাটা আমি বলতে চাই। পুলিশ আপনার দেখেন যে বর্তমান অবস্থায়, বর্তমানে যা হচ্ছে, যুদ্ধ অপরাধের বিচার হইতেছে হোক বা যা যা করা হইতেছে হোক, কিন্তু একটা রাজনৈতিক দল আপনি তাকে মিছিল করতে দিবেন না, মিটিং করতে দিবেন না, তার অফিসে ঢুকতে দিবেন না, তো মানুষের তো কথা ভাষার প্রতিবাদ তো থাকতে হবে। সেটা যদি আপনি না দেন তবে তো আপনি স্বৈরশাসক হয়ে গেলেন, আর স্বৈরশাসকের বিরুদ্ধে তো জনগণ সোচ্চার হবে। ধন্যবাদ। এখন যে কথাটা আছে, আপনি যে কথাটা আপনি আসতেছিলেন যে সংলাপের মাধ্যমে এটা সমাধান হোক, এটা আমরা চাই। হইলে আমাদের রাস্তায় থাকতে হয় না। আর বড় দলের মধ্যে তো সুবিধাবাদী লোক থাকেই, তারা তো মিছিল মিটিংয়ে নামে না, আন্দোলন সংগ্রামে আসে না, এবং আমার নেত্রী এই জন্য তাদেরকে চুরি করে বসে থাকতে বলছে। আমরাও খুব কষ্ট হয়, আমরাও চাই এটা সংলাপের মাধ্যমে সমাধান হোক। সংলাপটা হইতে হবে না, সংলাপটা হইতে হবে কিসের উপর? সেটা হলো যে তত্ত্বাবধায়ক। ধন্যবাদ। তত্ত্বাবধায়ক আপনি দিয়ে বলবেন যে দিবেন না, অভিযোগটি করছেন যে বারবার যুদ্ধাপরাধী নয়, কথা হবে তত্ত্বাবধায়ক নিয়ে। আমি শেষ 4 মিনিটে আর কোনো তর্ক নাই। না, আমি কিছু বিষয় বলতেই হবে। সেটা হচ্ছে যে উনি একটি বিষয় বলেছেন, প্লিজ ইন্টারভিন করেন না কিন্তু, হ্যাঁ, যে পাকিস্তানি আমলে, স্বৈরাচার আমলে পুলিশ যে আচরণ করেছে, ওনার সাথে আমি একমত এখানে। আসলেই যে আচরণ করেছে, আর এখন পুলিশ উল্টো আচরণ। তখন পুলিশ পিটিয়েছে, এখন পুলিশ মার খাচ্ছে। এটা গোটা বাংলাদেশের মানুষ দেখছে প্রত্যেক দিন, এই ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে, আপনাদের কল্যাণে। এখানে মানুষকে যে আপনি জিজ্ঞেস করেন, স্বৈরাচার এবং পাকিস্তানি আমলে যে পুলিশ আচরণ করেছে, আজকে ঠিক উল্টো ঘটনা ঘটছে। এবং যারা মারছে, সহিংসতা করছে, তাদেরকে বলা হচ্ছে জনগণ। এরা জনগণ নয়, এরা সন্ত্রাসী, এরা জঙ্গিবাদী, এরা হচ্ছে একেবারেই আপনার সহিংস কিছু সংখ্যায় গ্রুপ। এবং আপনাকে আমি বলি, দেখুন, বিএনপি আগেও কিন্তু হরতাল করেছে না। আমাদের পুলিশ মারছে, আপনাদের আমাদের পিটাচ্ছে। মজার ব্যাপারটা দেখেন অঞ্জন দা, বিএনপি কিন্তু আগেও হরতাল করেছে। এই যে তত্ত্বাবধায়ক সরকার, বিএনপি তো মারছে না, একটু বলি, এই যে মাইরাতেও পুলিশের ভাবমূর্তিটা এই জায়গায় নিয়ে আসছে। জনগণের মুখোমুখি পুলিশ। ধন্যবাদ। আপনি শেষ করার আগে শেষ তো করতেই পারছি না। দেখেন, বিএনপিও কিন্তু আগেও কিন্তু হরতাল করেছে, এই তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু নিয়ে করেছে না? এবং সেই হরতালগুলোর মধ্যে দেখেন আপনি, বিক্ষোভ করেছে, অনেকগুলি শান্তিপূর্ণ হয়েছে, ধন্যবাদও জানিয়েছে। আমার সাথে টক শোতে বসে বিএনপির অনেকে গভর্নমেন্টকে যে হ্যাঁ শান্তিপূর্ণ হয়ে করতে দিয়েছে। হরতালে সহিংসতা হয়েছে বিএনপির হরতালে, আমি আসছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যে এটাকে আমরা কন্ডেম করেছি, অন রেকর্ড আমি কন্ডেম করেছি। চিফ হুইপকে পিটানো হয়েছে বাংলা ভিশনের একটা শোতেছে, আপনি ইউটিউবে আছে, দেখেন। সত্যটাকে আমরা সত্য বলতে জানি। আসছি আমি, হ্যাঁ, ইউটিউব খোলা আছে। আচ্ছা, এখন আপনাকে আমি আসি, বিএনপি যে আগে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে হরতালগুলি করেছে, তখন আপনি দেখেন এই লেভেলে, আজকে যে লেভেলে সহিংসতা, সেই লেভেলে হয়েছে। এই যে যুদ্ধাপরাধীদের বিচারের যে আপনার যুদ্ধাপরাধীদের যেই বিচারের রায়গুলি বেরোনো শুরু করলো না, তারপর থেকে জামাত শিবিরের হরতালের সহিংসতার যে চরিত্র, বিএনপির হরতালের সহিংসতার চরিত্র বদলে গেল। আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে সংলাপে কোনো লাভ হবে না। ধন্যবাদ। প্রাচী, 1 মিনিট সময়। আমরা খুব আশা করি আমাদের রাজনৈতিক নেতারা অফ দ্য রেকর্ড যেমন গলায় গলায় হাত রেখে হাসি মুখে গল্প করে, আমার কাছে অনেকের বিভিন্ন প্রোগ্রামের ছবি আছে, অফ দ্য রেকর্ড তারা খুব ফ্রেন্ডলি, কিন্তু অন দ্য রেকর্ড বা জনগণের জন্য যখন আলোচনা করছে তখন
আমাদের বিরোধী দলীয় নেত্রী, উনি প্রধানমন্ত্রী ছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী, আমরা কারোর মধ্যে কোনো সখ্যতা দেখি না কোনো রকমের আলাপ করবার ক্ষেত্রে। জনগণের জন্য, যদি জনগণকে আপনারা ভালোবাসেন, আলাপ করতেই পারতেন, তো সেই আলাপটা হয় না। তারপরও সংলাপ যদি জনগণের জন্য হয়, সংলাপ হলে আমাদের অসুবিধা নেই, কিন্তু এই সংলাপের উদ্দেশ্য যদি শুধুমাত্র নির্বাচন ক্ষমতায় যাওয়া হয়, তাহলে আমরা যারা জনগণ এবং নাছোড়বান্দা জনগণরা আছি, আমরা যারা মনে করি যে আমাদের পিতামহ তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে, যুদ্ধাপরাধীর ইস্যু, জামাত শিবির নিষিদ্ধকরণ, এই যে পুরো বাংলাদেশের মধ্যে এখন যে ধরনের সহিংসতার রাজনীতি বিদ্যমান আছে, সেটা আমি আমার সন্তানের জন্য ফেলে রেখে যাব না। কাজে সমস্ত কিছুর ফয়সালা মীমাংসা সংলাপের মধ্যে দিয়েও হতে পারে। আর মানে পুরো ইস্যুটা যদি এমন হয় যে নির্বাচন কেন্দ্রিক, তাহলে আমরা জনগণ বলবো যে আপনারা আসলে জনগণকে কতটা ভালোবাসেন। আমি দুজনকে 30 সেকেন্ড সময় দেবো। শেষ করে ফেলবো না, আমি এখানে একটা জিনিস একটু বিনয়ের সাথে বলতে চাই, সেটা হচ্ছে দেখেন পুরো রাজনীতি প্রক্রিয়ার মধ্যে নির্বাচন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোন জায়গায় বলছি নির্বাচন অবশ্যই সব না, কিন্তু আপনাকে এটা নির্বাচনকে নিয়েই জনগণকে মেরে ফেলতে হবে, এটা ঠিক না। বাট এট দ্য সেম টাইম তত্ত্বাবধায়কের বিতর্কের জন্য জনগণ কোন জায়গায় নির্বাচন গুরুত্বপূর্ণ বলি, আজকে 2008 সালে যদি আওয়ামী লীগ নির্বাচিত হয়ে না আসতো, এই যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হতো বলেন? ধন্যবাদ। এই পরবর্তী নির্বাচনে যদি আওয়ামী লীগ না জেতে যুদ্ধাপরাধের বিচার হবে? আমরা তো আজকে সবাই কি একটু ওনার কথা শুনি। আওয়ামী লীগও যে নির্বাচিত হয়েছে, সেটাও তো তত্ত্বাবধায়ক, একটা তত্ত্বাবধায়ক সরকারের ফ্রেমের মধ্যেই নির্বাচিত হয়েছে। এখন আপনি যুদ্ধাপরাধের বিচার চান, আমিও চাই, সবাই চায়। বিচারটা সাক্ষী আপনাদের, অ্যাটর্নি জেনারেল আপনাদের, শেষ করতে হবে, বিচারক আপনাদের, সাক্ষী বানাইলেন আপনাদের, সবকিছু আপনারা। ফাঁসি হয় না, এই জন্য দায়ী হলো খালেদা জিয়া। ধন্যবাদ। নিশ্চয়ই অবস্থাটা হলো এরকম, অবস্থাটা এরকম যে সব আপনাদের আইন তৈরি করলেন আপনারা, তারপরে এই প্রসিকিউটর অ্যাপয়েন্টমেন্ট দিলেন আপনারা, তদন্ত করলেন আপনারা, ফাইল তৈরি করলেন আপনারা। কাদের মোল্লা সাক্ষী ফাঁসি হলো না, শুরু করলেন, কি শুরু করলেন যে খালেদা জিয়া দায়ী। ধন্যবাদ। আর কি করলেন, এই যে পুলিশে গুল্লি মারে, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বিচার হবে খালেদা জিয়ার। এখন এই ধরনের একতরফা কথাবার্তা বললে তো আর সমাধান কি হবে? সমাধান হয় সংলাপ আমরা চাই, কিন্তু হইতে হবে অন দ্য স্পেসিফিক পয়েন্ট যে তত্ত্বাবধায়ক সরকারের প্রাচীন গণতান্ত্রিকভাবে 10 সেকেন্ড দাবি করেছে। এটা হচ্ছে যে বিভিন্ন জায়গার, আমি কোন নাম বলবো না, বিভ্রান্তির কারণে যে ব্লগাররা আজকে গ্রেফতার হয়ে কষ্ট করছে, তাদেরও পরিবার আছে, তারা এই দেশেরই মানুষ, তাদের পরিবারও মুক্তিযোদ্ধা রয়েছে, তাদের বেদনা আছে। তো বিভ্রান্তির জন্য বা কারো রাজনৈতিক বিষয় বিবেচনার জন্য, নির্বাচনের জন্য, বিভিন্ন কারণে এই যে আমাদের জনগণ, আমাদের ভাইরা আছে গ্রেফতার হয়ে আছে, তারা কতটা দোষী সেটা নিয়ে হয়তো তর্কে যাব না, কারণ 10 সেকেন্ড। কিন্তু এইভাবে যদি বিভ্রান্তির মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে 3.5 লক্ষের জন্য বড় কারাগার তৈরি করতে হবে। ধন্যবাদ। এখন সরকার কি চায়? সরকার চায়, আমাদের তো ওভারকারি করছি, মহাজোট সরকার চায়, সে ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকে। ধন্যবাদ। এই ক্ষমতায় থাকার জন্য যখন শাহবাগকে তার প্রয়োজন সে ব্যবহার করবে, যখন তার প্রয়োজন তখন সে ব্যবহার করবে না। এটাই তো সবচেয়ে বেশি প্রয়োজন। অনুষ্ঠানটি শেষ করে আমাদের সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ মোহাম্মদ আরাফাত, ধন্যবাদ রোকেয়া প্রাচী, ধন্যবাদ তৈমুর আলম খন্দকার। দর্শক, আজ এই পর্যন্তই। আমরা একটু বড় ক্যানভাসে কথা বলছিলাম, অনেকগুলো বিষয় এসেছেন, একটু উষ্ণতা ছিল, সখ্যতাও আছে, যেটি প্রাচী বলছিলেন। টকশোগুলো শুরু শেষে কিন্তু আমরা দেখি যে দুই শিবিরের মানুষেরা মিলে যান, ব্যত্যয় ঘটে 2-1 দিন। তা যাই হোক, সবকিছুর পরে নির্বাচন আছে সামনে, এবং নির্বাচন কেন্দ্রিক একটি সংলাপ খুব জরুরি হয়ে গেছে, কারণ এই সংলাপের কোনো বিকল্প অনেকেই দেখছেন না। তো সংলাপ মানে কিন্তু আসলে প্রয়াত মরহুম আব্দুল মান্নান ভূঁইয়া, মরহুম আব্দুল জলিল যে সংলাপ করেছিলেন, তেমন কোনো সংলাপ আমরা দেখতে চাই না। যদি সংলাপ হয়, সেই সংলাপের একটি ফলাফল মানুষ আশা করে, মানুষ স্বস্তিতে থাকতে চায়, মানুষ ক্যালেন্ডারের হরতালের গোল চিহ্ন দিতে চায় না। সেই দায়িত্ব সরকারের হোক আর বিরোধী দলের হোক, নিশ্চয়ই সেই আকাঙ্ক্ষা, সেই জানচা আমাদের পূর্ণ হবে, এমন প্রত্যাশা নিয়ে শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকুন।